স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কোথায় যাচ্ছ? বাইরে। তুষার কখনো এভাবে হুটহাট স্পর্শ করে না। আজ হঠাৎ এভাবে হাত ধরায় বেশ ভড়কে গিয়েছে ফ্লোরা। পরিস্থিতি আজ করার আগেই আবারও টেনে মেয়েটাকে মুখোমুখি এনে দাঁড় করালো সে। নাকের পাটা ফুলিয়ে গম্ভীর স্বরে বলল, বাইরে যখন যাচ্ছ তাহলে এসেছিলে কেন? সকালের কাহিনীর পর থেকেই মনে মনে ভীষণ তেতে আছে তুষার। কেন যে মন মেজাজ এতটা তিরিক্ষ হয়ে আছে কে জানে। হতে পারে আত্মসম্মান কিংবা প্রবল অব্যক্ত অভিমান। সে যাই হোক, আপাতত ফ্লোরাকে নাজেহাল করাই যেন যন্ত্রমানবের মুখ্য উদ্দেশ্য। তাই আর একটু শক্ত গলায় বলল, কি হলো, কথা শুনতে পাওনি? না, মানে কাপড় গোছানো শেষ তাই। মিহি গলায় জবাব দিল রুশকন্যা। তৎক্ষণাৎ আরেক দফা প্রশ্ন ছুড়ল তুষার। সবসময় এমন পালাই পালাই করো কেন? আমি বাঘ না ভাল্লুক? দেখতে পেলেই খেয়ে ফেলবো তোমায়? খেলে খাবো, আমিই তো খাবো, অন্য কেউ তো আর না। আমার কাছে এত কিসের সংকোচ তোমার? ফ্লোরা অনভ্যস্ত চোখে তাকালো। কিছু বুঝে উঠতে না পেরে বলল, পালাইনি তো। আপনি বিরক্ত হবেন বলেই তো চলে যাচ্ছিলাম। কে বললো আমি বিরক্ত হব? আমি বলেছি কখনো? বলেননি, কিন্তু কিন্তু কি? তুষারের হাঁক ডাকে লাফিয়ে উঠল ফ্লোরা, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি এমন কেন করছেন হঠাৎ? আমি কি কোনো ভুল করেছি? আগে বলো, তুমি আমাকে এত ভয় পাও কেন? এত ভয় নিয়ে সারা জীবন একসাথে থাকবে কি করে? তুমি কি জানো বিয়ের পরে স্বামী স্ত্রী এক বেডে ঘুমায়? তখন কি করবে? বিয়ে? আশ্চর্য কণ্ঠে শব্দটা ধ্বনিত হতেই তড়াক করে চোখ তুলল ফ্লোরা। প্রসঙ্গ পাল্টানো না তুষার। গ্রীবা বাঁকে ঝুঁকল রুশ রমণীর পানে। মেয়েটার গোলাপি চেহারায় আরক্ত আভা ধরিয়ে দিয়ে প্রলম্বিত শ্বাস ফেলে স্পষ্ট আওয়াজে জবাব দিল, তুমি চাও কিংবা না চাও, গ্যাংস্টার তুষার জাওয়াদ ইজ ফিক্সড। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। মসৃণ জানালার কড়াতে চঞ্চল শিশুর মতোই ছুটোপুটি খাচ্ছে শেষ বিকেলের মরা রোদ। গত কয়েকদিন ধরে সূর্য খানিকটা তাতিয়ে আছে মস্কোতে। মন্থর উষ্ণতায় গলে গিয়েছে অধিকাংশ বরফ। সহসা প্রকৃতির গুঞ্জনে সরব হয়ে উঠেছে প্যারাডাইজ সীমানার চারিপাশ। বেড়েছে জঙ্গলি প্রাণীদের আনাগোনা। প্যারাডাইজের ভেতর নিজের কক্ষে জানালায় দাঁড়িয়ে সেই তখন থেকে জঙ্গলের মাঝে একটা কুচকুচে কালো ভাল্লুকের শির ধীর শিকারী দৃষ্টি লক্ষ্য করছিল ঈশানী। মায়ের কোলের উষ্ণতায় ঘুমো ঘুমো চোখে হাত পা নাড়াচ্ছে ছোট ইয়াস। তার চেহারা জুড়ে অব্যক্ত চাঞ্চল্য। দেখলেই বোঝা যায় খুব শীঘ্রই দুষ্টুমির শীর্ষে পৌঁছাতে চলেছে এই ছোট প্রাণ। আচ্ছা, বড় হলেও কি এই চঞ্চলতা, এই মিঠে হাসি, মেঘমেধুর কোমল চাহনি সব কিছু একই রকম থেকে যাবে, নাকি মাফিয়া বসের মতোই রূঢ় আর গম্ভীর হয়ে উঠবে ইয়াসিউবান? আশ্চর্য এই প্রশ্নটা সারাক্ষণ ঘুনো পোকার মতো কুটকুট করে বয়ে বেড়ায় ঈশানের মস্তিষ্কে। মাঝে মধ্যে তো ভয়ও হয়। এরিস আর তার ভালোবাসা টানা পড়েন এই অনিশ্চিত জীবনে দোলাচল, এই পাপের দুনিয়া সব কিছুর কারণে কখনো নিঃসঙ্গ হয়ে না পড়ে তার ছেলেটা। অচিরেই চক্ষু সজল হয়ে ওঠে ভাবনায় নিমজ্জিত ঈশানীর। মাতৃত্ব নামক দায়িত্বের বিষাদে ভার হয়ে ওঠে তার বুক। ঠিক তখনই রুমে প্রবেশ করে ফ্লোরা। পেছন থেকে রিনরিনে আওয়াজে ডেকে ওঠে, আসবো? অদ্ভুত মায়া জড়ানো কণ্ঠস্বর। বাংলা শব্দচয়ন খুব একটা স্পষ্ট নয়, তবে আধো আধো কথাগুলো ভারী মিষ্টি শোনায়। কর্ণগহরে ঠান্ডা হাওয়ার মতোই অদ্ভুত প্রশান্তি দেয়। ফ্লোরা এগিয়ে আসতেই হাতের পৃষ্ঠে চোখ মুছে হাসি মুখে পেছনে ঘুরল ঈশানী। তোমার বোধহয় মন খারাপ। আমি কি ভুল সময়ে চলে এলাম? ফ্লোরার সন্দিগ্ন বাক্যে হাসির আড়ালে দুঃখ লুকালো ঈশানী। বিগলিত হেসে বলল, তেমন কিছুই নয়, ছেলেটা সেই তখন থেকে জ্বালাতন করছে। ফ্লোরা হাত বাড়িয়ে দিল। ছোট ইয়াসকে মায়ের খোল থেকে আলগোছে লুফে নিয়ে বলল, আমি দেখছি ওকে, তুমি যাও। এরিস ডেকে পাঠিয়েছে। ফ্লোরার সামনে এরিসের ব্যাপারটা সঙ্গোপনে এড়িয়ে যেতে চাইল ঈশানী। সহসা উত্তর দিল, ইয়াস ঘুমাক, তারপরে যাব।
আমি আছি তো। ফ্লোরার কণ্ঠে অস্বস্তি। ঈশানী বেজার মুখে চুপ হয়ে রইল। ঈশানীর নির্লিপ্ততায় ভ্রু যোগাল কুঁচকে এলো ফ্লোরার। কিয়ৎক্ষণ বাদে আবারও ইতস্তত গলায় প্রশ্ন ছুড়ল সে। তুমি কি কোনো কারণে আমাকে এড়িয়ে যাচ্ছ ঈশানী? কোনো অপ্রীতিকর কারণ? এবার সত্যি ভীষণ অপরাধ বোধ করল ঈশানী। বিদেশ বিভূঁইয়ের এই নরক নিবাসে সেই শুরু থেকেই ফ্লোরা তার একমাত্র বন্ধু। ঈশানী যতই অন্তর্মুখী হোক না কেন, ভারী মিষ্টি হাস্যোজ্জ্বল ললিত চেহারার এই রুশকন্যাকে এড়িয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। সহসা উতলা ভঙ্গিতে প্রত্যুত্তর করল রমণী। ছি ছি, তোমার কেন এটা মনে হলো ফ্লোরা? তোমাকে এড়িয়ে চলার মতো দুঃসাহস আমার নেই। তাহলে অযথা কথা কেন কাটাচ্ছ? ক্ষণকাল অতিবাহিত হলো নৈঃশব্দে। একটু বাদেই ফের নীরবতা ভেঙে জবাব দিল ঈশানী। আসলে এরিসের সাথে আমার সম্পর্কটা অনেক বেশি জটিল। এখানে পরিস্থিতির চেয়েও ডেস্টিনির কদর বেশি। আমি আমার ভবিতব্য মেনে নিয়েছি, কিন্তু যেই আমি তোমার সামনে বড় মুখ করে বলে গিয়েছিলাম সজ্ঞানে আর কখনোই এই পাপের দুনিয়ায় পা মারাবো না, সে আমি ফিরে তো এলাম, সঙ্গে নিয়ে এলাম পাপিষ্ট অধিপতির একমাত্র অংশকে। এটা নিঃসন্দেহে গ্লানির। আমি লজ্জিত ফ্লোরা, ভীষণ লজ্জিত। ঈশানীর কথায় ফ্লোরার চোখ মুখে খেলে গেল আশ্চর্য এক যাতনা। মেয়েটা নিজের পাহাড় সমান কষ্ট লুকিয়ে ঈশানীর দিকে মমতাসুলভ হাত বাড়ালো। ঢলঢলে পেলক চিবুকে আবেশিত প্রলেপ বুলিয়ে ধাতস্থ স্বরে বলল। আমি সব কিছু জানি ইস্যু। তুমি হঠাৎ হারিয়ে যাওয়ার পরে নিজ চোখে এরিসের এত পাগলামি, এত অস্থিরতা দেখেছি যে আমি ওই মাফিয়া বসটার দুর্বলতা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তুমি জানো এই পেন্ট হাউসে কত শত লাশ পড়েছে শুধুমাত্র তোমার জন্য। চারিদিক ধ্বংস স্তূপ বানিয়ে ফেলেছিল এরিস। ভাগ্যিস তুষার ছিল। শেষ কথাটা ফ্লোরা বেশ অভয় নিয়ে বলল। সংকুচিত ঈশানীর নীলাভ চোখ জুড়ে খেলে গেল অযাচিত বিস্ময়। নিরুত্তাপ গলায় শুধালো। কি করেছিল এরিস? ফ্লোরা বলল। এরিসের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল, জানো নিশ্চয়। ঈশানী চোখের পলক ছেড়ে ফ্লোরাকে কথা এগুনোর ইশারা করলো। সহসা বলতে লাগলো মেয়েটা। সুস্থ হতে প্রায় 2 মাস লেগেছিল। তারপরেও কিছু মাসের বেড রেস্ট দিয়েছিল ডক্টর এরিসকে। কিন্তু তোমার বিপদের কথা শুনে এরিস সেদিনই এমার্জেন্সি ফ্লাইট ধরে। জানো কত কি প্ল্যান করেছিল শত্রুরা। ঘুণাক্ষরেও যদি জানতে পারতো তুমি এরিসের দুর্বলতা, তাহলে তোমাকে সেখানে মেরে ফেলতো ওরা। ফ্লোরা কথায় খুব একটা আশ্চর্য হলো না ঈশানী। এরিসের সঙ্গে নিজের নাম জুড়ে যাওয়ার পর থেকেই এসব মৃত্যুঞ্জয়ী চিন্তাধারা ওর কাছে স্বাভাবিক বলে মনে হয়। অকত্যার নির্লিপ্ত ভঙ্গিমায় মাথা নাড়ালো মেয়েটা। উৎসুক কণ্ঠে শুধালো। তারপর কি হলো? ফ্লোরাকে এবার উদাসীন দেখালো। অস্ফুট এক কাতরতা ভর করেছে তার চোখের পাতায়। সেভাবেই জবাব দিল। তারপর তুমি চলে গেলে, আর এরিসকে আহত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে রাশিয়া ফিরিয়ে আনা হলো। পরপর 2টো জটিল অপারেশন, অস্ত্রোপচার, সব কিছুই কাটিয়ে উঠেছিল মাফিয়া বসটা। কিন্তু কোনোভাবেই তোমাকে ভুলতে পারিনি। সারাক্ষণ ড্রাগ নিয়ে মাতাল হয়ে পড়ে থাকতো লাউঞ্জে। ভাঙচুর, গোলাগুলি, এগুলো যেন ছেলে মানুষই হয়ে উঠেছিল ওর কাছে। আমি কখনো এরিসকে এতটা এলোমেলো হতে দেখিনি ঈশানী, কিন্তু সেবার দেখেছিলাম। ড্রাগ নেওয়ার পরেও কি বাজে ভাবেই না ছটপট করেছিল তোমার জন্য। সেদিন মাফিয়া বসটার অস্থিরতা দেখে আমি নিজেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে তোমার সব দুঃখ আমার কাছে বেমালুম লেগেছে। বন্ধুত্ব, বিবেক, বাস্তবতা সব কিছু ভুলে তোমাকে 1000 বার ভৎসনা করেছি। কেন তুমি এত স্বার্থপর হতে গেলে ঈশানী? কেন এতটুকু বুঝলে না এরিসকে? যেই মাফিয়া বস কোনোদিন কারোর দিকে নির্জীব শীতল দৃষ্টি ছাড়া তাকায়নি অবধি, সে তোমার নাম নিয়ে চিৎকার করেছে। ও কতটা উন্মাদ হয়ে গেছে তোমার জন্য, ক্যান ইউ ইম্যাজিন? এই পর্যায়ে নীলাভ চোখ জোড়া ব্যথায় ভরে উঠল রমণী। শুষ্ক একটা ঢোক গেলে জড়ানো কণ্ঠে জবাব দিল। এরিস আমার জন্য উন্মাদ সেটা আমিও বুঝি, কিন্তু ওর এই উন্মাদনার কারণ আজও জানা নেই আমার ফ্লোরা। এত কিছুর পরেও আমি এরিসের কাছে একটা খোলা বই, অথচ মাফিয়া বসটা সবসময় লুকিয়ে রাখে নিজেকে। কোনোদিনও কোনোভাবেই ভালোবাসি বলেনি আমায়। ওর মতে ভালোবাসা সবার জন্য নয়। তাহলে ওর কাছে আমি কি? কাগজে কলমে স্বীকৃত একটা স্লাট?
এটা তোমার মনে হলো? ফ্লোরার কণ্ঠে অবিশ্বাস। ঈশানী জবাব দিল, প্রেমিক হওয়ার আগে আমি ওকে মানুষ বানাতে চাই ফ্লোরা। আমি চাই আমাদের একটা সুন্দর সংসার হোক। আকস্মাৎ আতঙ্কিত দেখালো ফ্লোরাকে। চোখে মুখে নিদারুণ ভয়। কিয়ৎক্ষণ নীরব থেকে শুষ্ক ওষ্ঠধর নাড়িয়ে কিছু একটা আওড়ালো ফ্লোরা। ঈশানী ঠিকঠাক শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো, কি বললে? অন্যমনস্ক ভাবটা কেটে যেতেই ধরফরিয়ে উঠল ফ্লোরা। চিন্তিত গলায় বলল, তোমার জন্য এরিসের পাগলামিগুলো একটু বেশি। আমি কোনোদিন কল্পনাও করিনি এরিসের মতো একটা কোল্ড হার্ট রুথলেস মাফিয়া বস কখনো কারোর জন্য এতটা মরিয়া হয়ে উঠবে। ও তো দুর্বলতাকে ঘেন্না করত, অথচ সেই ব্লাডি বিস্ট এখন বুকের মাঝে দুর্বলতার পাহাড় নিয়ে ঘুরছে। তুমি ওর দুর্বলতা ঈশানী। তুমি চাইলে ও হয়তো দুনিয়া তোলপাড় করে ফেলতেও এক মুহূর্ত দ্বিধা করবে না, কিন্তু তার পরিণাম কী? ফ্লোরার আতঙ্কিত কথাগুলো ঠিকঠাক বোধগম্য হলো না ঈশানীর। সহসা ভ্রুকুঞ্চিত করে ফের প্রশ্ন ছুড়ল রমণী। তুমি ঠিক কি বলতে চাইছো ফ্লোরা? ঈশানীর পানি পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল ফ্লোরা, এই তো সেদিন এরিস মাতাল হয়ে লাউঞ্জে বসে তোমার প্রিভিউ সিসিটিভি ফুটেজগুলো হাতড়ে বেড়াচ্ছিল ল্যাপটপে। আমি তখন কিচেন কাউন্টারে খাবার বানাতে ব্যস্ত ছিলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা গার্ড চলে আসাতে একটু শব্দ হয়েছিল শুধু, ব্যাস এটুকুই। কথা নেই বার্তা নেই, চোখের পলকে গুলি করে মেরে দিল লোকটাকে। লাশটা যখন ছটপট করতে করতে নিথর হয়ে এরিসের পায়ের কাছে ঢলে পড়ল, ও বিতৃষ্ণ হয়ে একটা জোরালো পদাঘাত করে সেটাকে কয়েক হাত দূরে সরিয়ে দিল। রক্তের স্রোতে রঞ্জিত হয়ে গেল গোটা মার্বেল পাথরের মেঝে। গোলাগুলির শব্দ পেয়ে তুষার ছুটে এসে দেখতে পাই এই কাহিনী। এরিস তখন উন্মুখ হয়ে তোমার ভিডিও দেখছে, যেন আশেপাশে সব কিছু স্বাভাবিক, কোথাও কিচ্ছুটি হয়নি। তেমনই নিরুত্তাপ ছিল তার অভিব্যক্তি। তুষার আসতে না আসতেই গম্ভীর গলায় আদেশ করল, লাশটাকে সরিয়ে দাও। তখন অবশ্য তুষার একটু চটে গিয়েছিল, কণ্ঠে উষ্ণা নিয়ে একা একাই রাগ ঝেড়েছিল কতক্ষণ। এই পর্যায়ে ঈশানীর কণ্ঠ নমনীয় হয়ে এলো। চোখের জল ছেড়ে আহত কণ্ঠে বলল, আমি এরিশকে ভালোবাসি ফ্লোরা, আকাশের মতোই অধরা ভালোবাসি। ওকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু ওই পরিস্থিতিতে এরিশকে আমার বিপজ্জনক মনে হয়েছে। ও ভুল বুঝে যদি আমার সন্তানকে মেরে ফেলতো। ঈশানীর এই শঙ্কা মোটেও হেয়ালিন নয়। নিজের সন্তানের সুরক্ষায় একজন মা যা কিছু করতে পারে, তবু কেন যেন অহেতুক হাসি পেল ফ্লোরার। মেয়েটা মলিন হেসে বলল, তুমি ভুল ভেবেছ, একটুখানি ধৈর্য ধরে বলেই দেখতে। মাফিয়া বস ভক্তিতে নুজ্জ হয়ে যেত তোমার তরে। ঈশানী তৎক্ষণাৎ তার কথা খুঁজে পেল না। তার প্রসঙ্গ বদলে বলল, তুমি আগের চেয়ে গম্ভীর আর অনেক বেশি দায়িত্বশীল হয়ে গিয়েছো। আমি তোমার মাঝে এখনো সেই চঞ্চল হাসি খুশি রুশ কন্যাটাকে খুঁজে বেড়াই ফ্লোরা। পরিস্থিতি মানুষকে বদলে দেয় ইস্যু। এক বছরে কত কত কী ঘটে যায়। মানুষের সাজানো জীবন বেওয়ারিশ সমুদ্রের মতোই উত্থাল পাতাল হয়ে যায়। সেখানে আমাদের তো প্রায় 2 বছর পর দেখা হলো। ফ্লোরার কণ্ঠে অব্যক্ত এক ছাই চাপা ব্যথা। তার বেদনা বিধুর গোলাপি চেহারার পানি যে কিছুটা একটা টের পেল ঈশানী। হতে পারে কোনো বুক ভাঙা আর্তনাদ। সহসা প্রত্যুত্তর করল, ঠিক বলেছ, এরিশ তোমাদের খুব জ্বালিয়েছে তাই না? ফ্লোরা প্রলম্বিত শ্বাস ফেলে জবাব দিল, তা জ্বালিয়েছে, যতক্ষণ পেন্ট হাউসে থাকতো আতঙ্কিত করে রাখতো চারিপাশ। তবে সে সময় তোমার জন্য এরিসের উন্মাদনা, অস্থিরতা, এমনকি হৃদয় তোলপাড় করা যন্ত্রণা দেখে মনে মনে নিজের অনুভূতিগুলোকে ভীষণ তুচ্ছ মনে হতো। কেন যেন মনে হতো এরিসের মতো ভয়ঙ্করভাবে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না, কেউ না। ফ্লোরার শেষ কথাতে নিজের অজান্তেই হোঁচট খেল ঈশানী। কখন যে চোখের কোটর ছেড়ে পলক কপলে ঈষদুষ্ণ জল গড়ালো, উদ্বেলিত হৃদয়টা জানে না তার হদিশ। সন্ধ্যা রাত। থাই জানালার কাঁচ সরানো। বিকেল থেকেই ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। কনকনে ঠান্ডা নয়, আরামদায়ক। ধারে কাছে কোথাও বৃষ্টি হচ্ছে বোধ হয়। সেই কখন থেকে কেঁদে কেটে ঘর মাথায় তুলেছে ছোট্ট ইয়াস। তাকে নিয়ে সমগ্র ঘর জুড়ে পায়চারি করছে ঈশানী। কোলে নিয়ে হাঁটাহাঁটি করলেও ছেলের কান্না থামানোর বিন্দুমাত্র
প্রয়াস নেই তার মাঝে, কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মায়ের হেন অমনোযোগে ক্রমেই ক্ষুব্ধ হচ্ছে ছোট্ট প্রাণ। থেমে থেমে বাড়ছে তার কান্নার গতিবেগ। অভিমানে উদ্বিল হয়ে হাত পা ছুঁড়ে হাওমাও করে কেঁদে উঠতেই মোহভঙ্গ হলো ঈশানের। ছেলেকে গভীর চুমুকে পরম স্নেহে বুকে জড়ালো সে। একটু সময় নিয়ে কান্না থামালো। ফের মানসপথে ভেসে উঠল ফ্লোরার বলে যাওয়া বিকেলে সে কথাগুলো। সন্ধ্যা থেকে এসবই ভেবে চলেছে আনমনে। ভেতরের আত্মবিশ্বাসী সত্তাটা ভারী রসিকতা করে বলছে, রাশিয়ার প্রথম সারির মাফিয়া বস, একটা আন্ডারওয়ার্ল্ড টেরোরিস্ট, যার কোনো ভয় নেই, পরোয়া নেই, একটা নির্জীব হৃদয়ের মানুষ, যে সে কেন তোর জন্য এতটা উন্মাদ হবে? এটাও কি সম্ভব? এসব কথা শুনে বিগলিত মনটা সাপের মতো ফুঁসে উঠছে। কঠোর হয়ে প্রতিহত করছে একই বাক্য। যখন ভালোবাসা মানুষকে নিয়ন্ত্রণ করে, তখন সবচাইতে নিকৃষ্ট পাথর কঠিন আত্মাটাও মোমের মতো তরল হয়ে যায়। এরিস আমাকে ভালোবাসে। অন্য মনটা বিদ্রুপ করে হেসে উঠল। তৎক্ষণাৎ কৌতুক স্বরে শুধালো, ভালোবাসে? বলেছে কখনো? ইউ আর নাথিং বাট হিজ ডেডলি অবসেশন। চাবুকের আঘাতের মতোই বাক্যটা এসে হৃদয়ে আঘাত হানল ঈশানীর। অসন্তুষ্ট মনটা সাত পাঁচ ভেবে কিছু বলবে, তন্মধ্যে পেছন থেকে ভেসে এলো ধীম রাশভারী কণ্ঠস্বর, ওকে আমার কোলে দাও। সন্দেহ ফিরতেই তড়িৎ বেঁকে পেছনে ঘুরল ঈশানী। আশ্চর্য দৃষ্টিযুগল থমকালো গিয়ে কালো সিল্ক শার্টে আবৃত ইস্পাত কঠিন চওড়া বুকে। ঘরময় একটা পুরুষালী ক্লোনের মাদকীয় সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। ঈশানীর দৃষ্টি তুলে তাকায়, মানুষটার মুখাবয়ব পরখ করার সুযোগ পেল না। তার আগেই ভেসে এলো নির্লিপ্ত কণ্ঠস্বর, তখন থেকে কাঁদছে, তোর নিশ্চয়ই কষ্ট হচ্ছে। কথা বলতে বলতে হাতের ব্ল্যাক বেল্ট ঘড়িটা খুলে রেখে শার্টের আস্তিন গোটালো মাফিয়া বস। ঈশানী একটু অবাক হলো, সহসা প্রশ্ন করল, ঘড়ি কেন করলে? এরিস চোখের সাহায্যে নিজের অংশকে ইশারা করলো, অনুভূতিহীন গলায় বলল, কোলে নিলে যদি ব্যথা লাগে। ঈশানী না চাইতেও ভেতর ভেতর সন্তুষ্ট হলো। ছেলের প্রতি একটু হলেও মায়া আছে তাহলে জানোয়ারটার। রমণীর ভাবনার মাঝে অদক্ষ হাতে নিজের অংশকে কোলে তুলে নিল মাফিয়া বস। এমন একটা পবিত্র অস্তিত্বকে দু হাতে আগলে ধরে ক্রমশই বুকের ভেতরটা ভারী হয়ে এলো তার। তীক্ষ্ণ চোয়াল জুড়ে ভর করল অব্যক্ত এক কাঠিন্যতা। এই হাত দুটো যে ভীষণ পাপী, এমন ফুলের মতো পবিত্র সত্তা তোলার দায়ে এবার ধ্বংস না হয়ে যায়। কিন্তু এই পবিত্র অস্তিত্ব কেন হুবহু তার মতো দেখতে? এই ঝিলের মতো টলমলে চোখ, ফিনফিনে রক্তিম ঠোঁট, ঠোঁটের নিচে কুচকুচে কালো তিলক, সব কিছুই কেন অবিকল এরিসের মতো? ঈশানীর মতো স্নিগ্ধ আর পবিত্র কেন নয়? নিজ অংশের দিকে তাকিয়ে এরিস অনুভব করলো এই অস্তিত্বের মাঝে পুরোটাই তার ছায়া। কোথাও একটা দৃঢ় মেলবন্ধন, মনে হচ্ছে বুকের ওপর পাহাড় তুলে দিয়েছে কেউ। অকারণ অনুভবে দম বন্ধ হয়ে আছে যেন। এরিসের মোহগ্রস্ত দৃষ্টি অবলোকন করে নীরবতা ভাঙালো ঈশানী। তরল গলায় বলে উঠল, ইয়াস দেখতে হুবহু তোমার মতো। ভ্রম কেটে যেতে দৃষ্টি ঘোরালো মাফিয়া বস। ভেতর ভেতর নৈশব্দ খেলে গেল অভূতপূর্ব তড়িৎ। ঈশানীও একই কথা বলছে, তার মানে ওর ধারণা মিথ্যে নয়। এরিসকে মুখ হয়ে চেয়ে থাকতে দেখে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো ঈশানী। বলল, তুমি বোধহয় ঠিকভাবে কোলে নিতে পারোনি। ঈশানীর কথায় একটু নড়ে চড়ে উঠল মাফিয়া বস। বিভ্রম কাটিয়ে গম্ভীর স্বরে জবাব দিল, আই এম ট্রাইং। ঈশানী আর কথা বাড়ালো না, নিজ থেকেই ঠিকঠাক করে দিল ইয়াসকে। এরিসের বুকের সংস্পর্শে ঠেলে দিয়ে প্রসন্ন মুখে বলে উঠল, ওর কপালে একবার চুমু খেয়ে দেখো, তুমি কিছু একটা অনুভব করবে। তপ্ত শ্বাস ফেলল এরিস। ঈশানীর পানে নির্জীব দৃষ্টি নিক্ষেপ করে আহত স্বরে আওড়ালো, আমার স্পর্শ মঙ্গলজনক নয়। তুমি ওর জন্মদাতা। একজন সন্তানের কাছে তার বাবার চেয়ে মঙ্গলজনক আর কী বা হতে পারে এরিস? এরিস প্রত্যুত্তর করল না। শুষ্ক একটা ঢোক গেলে ঈশানীর কথা মতোই ধীরে ধীরে কৃপা বাড়িয়ে দেয় সম্মুখে। ক্ষণকালের নৈশব্দ ভেঙে নিগুড় নির্লিপ্ত এক চুমু এঁকে দেয় নিজ অংশের ললাট দেশে।
প্রথমবারের মতো পিতৃত্বের একটুখানি আদরে আলিঙ্গনে কান্নাকাটি থামিয়ে শান্ত হয়ে যায় অংশতার। এরপর ধীরে ধীরে বর্ষণ শেষে ঠান্ডা হওয়ার মতোই গভীর ঘুম নেমে আসে ছোট সোনার অশ্রুবিচারিত চোখের পাতায়। এরিস তখনও ধ্যানমগ্ন হয়ে ছেলেকে দেখছিল। তখনই পাশ থেকে নিচু গলায় ডেকে ওঠে ঈশানী। কিছু অনুভব হলো? এরিস নিজের চেহারার গম্ভীর ভাবটা ধরে রেখেই আওড়ালো, সফট অ্যান্ড ইনোসেন্ট, জাস্ট লাইক ইউ। ঈশানী বিগলিত হাসলো, জবাব দিল, এই দৃশ্য দেখা যে আমার অসম্ভব কল্পনার অভূতপূর্ব অধ্যায় ঋষ। তোমার জন্য আমি সব করতে পারি। মাফিয়া বসের স্পষ্ট স্বীকারোক্তি। অতঃপর ইয়াশকে সন্তর্পণে দোলনায় শুইয়ে দিয়ে এগিয়ে এলো। মুখোমুখি হলো ঈশানীর। পকেটে দু হাত গুজে দৃষ্টির মিলন ঘটালো সে। এরিসের হিমশীতল দৃষ্টিতে মুগ্ধ চিত্ত বিহ্বল হয়ে পড়ল রমণীর। বিস্ময়ভাব কেটে যেতে হতচকিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? মুহূর্তেই অভিব্যক্তি বদলে নিজের চিরাচরিত কাঠিন্যতায় ফিরে এলো মাফিয়া বস। চোয়ালের বেশি শক্ত করে শূন্য দৃষ্টিতে তাকালো সে মেয়েটার পানে। তখন ডেকে পাঠিয়েছিলাম, আসলে না কেন? মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। রমণীর নির্বিকার প্রত্যুত্তরে আধার নামলো এরিসের কৃষ্ণ গহ্বরে। দাঁতে দাঁত পিষে বলল, এই মুহূর্তে তোমাকে শাস্তি দিতে ইচ্ছে করছে। থমকে গেল রমণী। তরাক করে চোখ তুলে অবুঝ বালিকার মতোই দৃষ্টিপাত করলো অনুভূতিহীন শূন্য চোখে। এরিস তখনও নির্বিকার। সহসা শুষ্ক একটা ঢোক গেলে ভয়ার্থ গলায় প্রশ্ন ছুড়ল ঈশানী, কি শাস্তি? 2 মিনিটে লাউঞ্জে এসো, তারপর বলছি। নিরুত্তাপ কণ্ঠে কথাগুলো আওড়ে হনহনিয়ে বেরিয়ে গেল এরিস। ঈশানী লাউঞ্জে এলো টানা 10 মিনিট লাগে। এরিস কাউচে বসে ম্যাকবুকে কিছু একটা করছিল। তখন হঠাৎ সে অনুভব করলো আশেপাশে ভ্যানিলার সুঘ্রাণটা তীব্র হয়ে উঠছে। সহসা চোখ বুজে গভীর শ্বাস টানলো। অতঃপর ধীরে ধীরে চোখ খুলতে দেখলো স্বয়ং সাকুরা তার সম্মুখে দাঁড়িয়ে। রমণীর মোম ঢালা কোমল চেহারাখানি পরখ করতেই ভেতরের কঠিন সত্তাটা ক্রমশ দ্রবীভূত হতে লাগলো মাফিয়া বসের। কি অদ্ভুত এই রমণী! নিষ্ঠুর মাফিয়া বসের চোখে একমাত্র পবিত্রতার প্রতীক, যার উপস্থিতিতে সাকুরার মতো স্নিগ্ধতা ছড়ায়, আর শরীর থেকে ভ্যানিলার মতো সুমিষ্ট সুঘ্রাণ। কিছু একটা বলতে গিয়েও হঠাৎ হয়ে স্তব্ধ হয়ে পড়ল এরিস। মনে পড়ে গেল মাথবের জুড়ে দেওয়া কঠোর সতর্কবাণী, ওকে একটু ভালো ফিল করাও। শি ইজ দ্য ডিন লাস্ট স্টেজ ইন দ্য ডিপ্রেশন। তপ্তশ্বাস ফেলল এরিস। তৎক্ষণাৎ সিদ্ধান্ত বদলে নিজেকে যথাসম্ভব সংযত করে ইতিবাচক একটা অভিব্যক্তি ধরে রাখল চেহারায়। ঈশানী প্রশ্নবিদ্ধ নয়নে তাকাতেই ওর হাতটা খপ করে টেনে ধরে লম্বা পা ফেলে সদর দরজার দিকে এগোতে লাগলো বিনা বাক্যে। আকস্মিক কাণ্ডে হকচকে উঠল রমণী। তড়িঘড়ি করে প্রশ্ন ছুড়ল, কোথায় নিয়ে যাচ্ছ এত রাতে? কোনো রূপ জবাবদিহি না করে উল্টো প্রশ্ন করলো এরিস। এই পেন্ট হাউসের রুফটপে যে একটা হেলিপ্যাড রয়েছে, সেটা কি তুমি জানো? তোমার এই রহস্যে ঘেরা অদ্ভুত পেইন্ট হাউসে কোনো কিছুই অস্বাভাবিক নয়। নির্লিপ্ত কণ্ঠে কথাটা বলে ঠোঁট উল্টালো রমণী। এরিস প্রত্যুত্তর করল, চলো তাহলে। কোথায়? এ পর্যায়ে নব ঘুরিয়ে রুফটপের দরজাটা খুলে ফেলল এরিস। অন্য হাতে হ্যাঁচকা টান মেরে ঈশানীকে কোলে তুলে অন্ধকারের মাঝে এগিয়ে যেতে যেতে জবাব দিল, হেলিকপ্টার রাইডে। মেঘাচ্ছন্ন থমথমে আকাশ, বিজলির নীলাভ রশ্মিতে ক্ষণে ক্ষণে চমকে উঠছে প্রকৃতি। ভূপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উপরে বসে প্রবল বিস্ময় নিয়ে সমগ্র মস্কো শহর পরখ করছে ঈশানী। দু চোখের তারায় স্পষ্ট উল্লাস। ওষ্ঠাধর ফাঁক হয়ে আছে সবিনয়ে। রাতারাতির ঝিকিমিকি আলোয় পুরো শহরটিকে জাদুর মতো লাগছে ওর। পাশেই পাইলটের রিভলভিং চেয়ারে বসে কালেকটিভ নিয়ন্ত্রণ করছে এরিস ইউভান। রাতের আকাশ অথচ কালো রঙা বিশালাকার রোদ চশমায় চোখ দুটো আবদ্ধ তার। মাখনের মতো উজ্জ্বলাভ চেহারার মাঝে তীক্ষ্ণ নাসারন্ধ্রে পদ্মাসন হয়ে ঘেরে বসে থাকা সানগ্লাসে ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে তাকে। আন্ডারকাট স্টাইলিশ চুলগুলো অবাধে জায়গা করে নিয়েছে বিস্তৃত কপালে। গতিপথে নিকড় পর্যবেক্ষণের তরুণ দাঁতের ডগায় অধর কামড়ে ধরেছে সে
বেখেয়ালে। চারিদিকে ঘুরে হেলিকপ্টারটা যখন লোকালয় ছাড়িয়ে সমুদ্রের অভিমুখে এগোতে লাগলো, তখন ধীরে ধীরে আঁধার হয়ে এলো চারিপাশ। বাইরের টিপটপ করে বৃষ্টি শুরু হয়েছে, বেড়েছে বাতাসের গতিবেগ। হঠাৎ শহর ছেড়ে এহেন নির্জন গতিপথে এগোতে দেখে দৃষ্টি ঘোরালো ঈশানী। আকস্মাৎ কিছু প্রশ্ন করবে তার আগেই মাফিয়া বসের এলোমেলো উদাসীন মুখাবয়ব লক্ষ্য করে দুনিয়া ভুলে গেল মেয়েটা। বুকের ভেতর টের পেল আশ্চর্য এক তড়িৎ কম্পন। লোকটা যখনই চোখের উচ্চশমা চড়ায়, বরাবরই সে প্রথম আকর্ষণের কথা মনে পড়ে যায় ঈশানীর। শূন্য দৃষ্টি, তীক্ষ্ণ চোয়াল, কালচে বাদামি ওষ্ঠ, আর তার নিচে ঠিক চিবুক বরাবর কুচকুচি সে কালো তিলক। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মাফিয়া বসের নিম্নাধরের তিলকটা চৌম্বকের মতো টানছে ওকে। হেলিকপ্টারের ককপিটে বসা দক্ষ পাইলটটিকে কি ভীষণ মোহনীয় লাগছে। নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে আছে ঈশানী। থমকে আছে তার শ্বাস প্রশ্বাস। অসময়ের বর্ষার মতো বুকের ভেতর টিপটিপ করে ঝরে পড়ছে অনুভূতির বৃষ্টি। মনে হচ্ছে প্রেমে পড়ার এক অপার্থিব লগ্নে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটিকে দেখার সৌভাগ্য হয়েছে ঈশানীর। এবার যদি ওই চশমা আবৃত চোখ দুটো ওর দিকে ঘুরে তাকায়, তখন কি হবে? ঈশানী তো মরেই যাবে। কল্পনাবিলাসী রমণীর রংধনুর মতো রঙিন কল্পনা স্থায়ী হলো না বেশিক্ষণ। বিভ্রম ভাঙিয়ে বাস্তবের চিরাচরিত রুক্ষতা নিয়ে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর। তখন থেকে কি দেখছো? আই কান্ট ইভেন ফোকাস। ঈশানী মতিভ্রমে বিড়বিড়ালো, এক হাতে ড্রাইভ করলে সব পুরুষকেই এমন আকর্ষণীয় দেখায় কি? এরিসের কানে মস্ত হেডফোন, তবুও বাতাসের ঘূর্ণনের কারণে কোনো কিছু স্পষ্ট শুনতে পেল না সে। অগত্যা দ্বিতীয়বার জানতে চাইল। কি বললে? হেলিকপ্টারের গতি জড়তায় মোহভঙ্গ হতে ধর ফরিয়ে উঠল ঈশানী। উত্তর দেওয়ার ফুরসত পেল না। তার আগে এরিস বলল, আই থিঙ্ক ইউ নিড টু ল্যান্ড। প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে। কথা বলতে বলতে ঈশানী লক্ষ্য করলো ওরা একটা সমুদ্র বেষ্টিত বালুচরে এসে নেমেছে। অবিরাম বর্ষণে ধূসর হয়ে আছে চারিদিক। হেডলাইটের তেজক আলোয় সামনে পেছনে খানিক পর্যবেক্ষণ করে কৌতূহলী স্বরে প্রশ্ন ছুড়ল ঈশানী। এটা কোথায় এরিস? কানের হেডফোন খুলতে খুলতে এরিস জবাব দিল, এটা একটা দ্বীপ আর আমাদের ওয়েডিং ভেন্যু। ওয়েডিং? ঈশানীর কণ্ঠে বিস্ময়। এরিস প্রত্যুত্তর করল, কেন বিয়ে করবে না আমার? এরিস হেয়ালি করছে সেই ভেবে প্রসঙ্গটিকে বেমালুম অগ্রাহ্য করল ঈশানী। উল্টো বহমান বাড়িধারার পানি মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে আওড়ালো, রাশিয়াতে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঝুম বৃষ্টি দেখলাম আমি। পরক্ষণে আবদারের স্বরে বলে উঠল, আমি ভিজতে চাই এরিস, প্লিজ। এরিস অভিব্যক্তি কঠিন রক্ষণশীল গলায় বলল, বাইরে অনেক বেশি ঠান্ডা। হোক ঠান্ডা, তুমি তো আছো। অতি সাবলীলভাবে কথাটা বলেই দরজা খুলে চড়ুইয়ের মতো চঞ্চল পদাচরণায় হেলিকপ্টার থেকে টুপ করে নেমে গেল ঈশানী। এরিস সেই দিকে বিহ্বল হয়ে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, মেয়েটা সেই শুরু থেকে এরিস ইউভানের মতো একটা মনস্টারকে ভরসা করে আসছে। কি আশ্চর্য। রিভলভিং চেয়ার দুলতে দুলতে প্রায় 10 মিনিট ধরে হেলিকপ্টার সুবিন্যস্ত আলোয় রমণীর বৃষ্টিবিলাস অবলোকন করছে এরিস। চারিপাশে নাইট ওয়াচার আর ডেমন নাইটদের বিশেষ সুরক্ষা রয়েছে, তাই খানিকটা নিশ্চিন্ত সে। চোখের সামনে বৃষ্টিস্নাত লতানো শরীরের নারীটিকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে এক ধ্যানে। তর্জনী আর মধ্যমা দুটো একত্রে কপালের ওপর বোলাতে বোলাতে মোহাবিষ্ট নয়নে দেখে চলেছে সিক্ত রমণীর প্রতিটি আবেদনময়ী পদক্ষেপ। কখনো তার আনমনা স্নিগ্ধ হাসি, কখনো বা ছোট ছোট হাতের এলোমেলো জলকেলি। দেখতে দেখতেই অভিব্যক্তি পাল্টে গেল এরিসের। গম্ভীরতা ছাপিয়ে দু চোখ জড়ো হলো অপার মুগ্ধতা। জীবনে প্রথমবার বৃষ্টিকে বৃষ্টি বলে মনে হচ্ছে তার। অমানিসার বুক ছেড়ে নেমে আসা শীতল বাড়িধারার ঝিমঝিম আওয়াজ তীরের ফলার মতোই বুকে এসে লাগছে যেন। সেই সঙ্গে একীভূত হয়েছে এক পবিত্র সরলতার কামনীয় লালিত্য। এক জীবনে বৃষ্টিকে কোনো দিন নিছক পানির বর্ষণ ব্যতীত অন্য কিছু মনে হয়নি এরিসের। ভেজা তো দূরে থাক,
কোনো দিন খেয়াল করে তাকায়নি অবধি, কিন্তু আজ কিছু আশ্চর্য ব্যতিক্রম ঘটছে। আজ মনে হচ্ছে বৃষ্টির আলাদা সুবাস আছে। বৃষ্টি কেবল নিছকই জলধারা নয়, এ যেন প্রেয়সীর প্রথম প্রেমের উষ্ণ আলিঙ্গন। বহুক্ষণের বৃষ্টি বিলাসে শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে ঈশানীর। তিত্তির করে কাঁপছে তার সর্বাঙ্গ। বৃষ্টিস্নাত বরফ শীতল শরীরে আকস্মাৎ মন্থর উষ্ণতা অনুভব হতেই জমে গেল সে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।